বুঝতে পেরেছো এখন কিভাবে আসছে? ও ইয়েস স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। 10⁵ এখন তোমার এখানে মার্কারি লেভেলে হাইট 76 এর বদলে যাই দেওয়া থাক না কেন, সেটাকে কি করবা, 76 দিয়ে ডিভাইড করবা, তারপর এটাকে যেটা আসবে এটাই হচ্ছে কি আমাদের, ওইটাকে আমি প্যাসকেলে নিয়ে যেতে পারবো, এটা এই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিব। 76 এর জন্য তো এরকম আসে, বাকিটা আই থিঙ্ক পারবা। বুঝতে পেরেছো? তো আমরা এভাবে ম্যাথটা সলভ করতে পারবো আশা করি। কোনো কনফিউশন? না স্যার, আমি স্যার একটা হোয়াটসঅ্যাপে পাঠাইছি স্যার, আমি স্যার এটা বানাইছিলাম স্যার। আচ্ছা, আমি এটা ফ্রি হয়ে দেখে নিচ্ছি কেমন। জি স্যার। নাম্বার বি, determine the kinetic energy for both cylinders. কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করতে হবে, এখানে ক্যালকুলেশন করতে হবে, ডিটারমাইন করতে হবে, এন্ড পরবর্তীতে গিয়ে অ্যানালাইজ করতে হবে রেজাল্টস ইন কম্পারিজন। এখানে ক্যালকুলেশন করে তারপর অ্যানালাইসিস করতে হবে। তো আমরা কিভাবে কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করব? 3/2 কত? এনআরটি, তাই না? 3/2 পিভি, 3/2 এনআরটি। এটা আর স্যার সেম 3/2 এনআরটি বেস্ট ওয়ে। এনআরটি বেস্ট হয়, হ্যাঁ 3/2 এনআরটি। আর সেকেন্ডটার জন্য কি সেম অ্যামাউন্ট অফ হিলিয়াম স্যার গ্যাস, সেকেন্ডটার জন্য স্যার টেম্পারেচার হচ্ছে 270 কেলভিন, প্রেসার হচ্ছে হ্যাঁ, স্যার 1 atm, আর মানে ইয়ে। মোল নাম্বার দুইটার জন্য একই রকমই আছে, তাই না? আর আর জি স্যার। যদিও 3/2 এনআরটি ক্যালকুলেশন জন্য সেকেন্ডটার জন্য আমার টেম্পারেচার যখন জেনেই গেছি, প্রেসার জানার দরকার নাই, আমার মোল নাম্বার জানতে পারলেই হলো, বাকিটাও পারবা, জি পরেরটাও স্যার, প্রেসার পারবা। তো ফর্মুলায় দরকার নাই স্যার। হ্যাঁ, তো বুঝেছো? ইয়েস স্যার। জি স্যার। এটা পারবা তোমরা। ওকে, এবার আমরা আসি আমাদের, এগুলো পারবা আশা করি এখন থেকে, মানে এগুলো এগুলো যা যা আছে মোটামুটি পারবা, কারণ ফর্মুলা ঘুরে ফিরে দেখবে একই রকমই আসে। ঠিক আছে, এগুলো আশা করি পারবা। এবার আমি যদি ডিফারেন্ট কোথাও পাই পরবর্তীতে এই ইয়া থেকে তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, এবার আমরা হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, এগুলোর ম্যাথ নিয়ে একটু কথা বলি। ওকে, স্যার সেই স্যার ভয়ঙ্কর অঙ্কগুলো। ভয়ঙ্কর কিছু না, এটা ইজি আছে, শর্টকাট না দেখি। স্যার, মানে ডিউ পয়েন্ট স্যার, ওই ডিউ পয়েন্টের স্যার ওই মানে থিওরিটা একটু মাথায় নিতে পারলে ইজি স্যার। আচ্ছা, ডিউ পয়েন্টটা মানে থিওরিটা স্যার ওই যে, হ্যাঁ বুঝতে পেরেছি। মানে স্যার ওই যে ঐকিক নিয়মে অঙ্কগুলো করা লাগে তো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ডিউ পয়েন্টটা এখানে আমি একটু পরে আসতেছি, এখন বাজে 103, তো আমরা 1010 শুরু করি কেমন? 7 মিনিটস একটা ব্রেক নেই, ব্রেক নিয়ে তারপর শুরু করি, ঠিক আছে? এই মিটিং স্যার এর আমরা টাইম কি কি শেষের নিয়ে দিকে স্যার? না না না, এই মিটিং চলতে থাকুক, সমস্যা নাই, আমি রেকর্ড অফ করে দিচ্ছি, আবার যখন ক্লাস শুরু আচ্ছা। করবো তখন আমি ঠিক করে দিব। ওকে, ওকে আসিফ, ফায়াজ আছো? জি স্যার। ওকে, তোমার পাশেই ছিলাম। ইয়েস স্যার। ঠিক আছে, তো আজকে নেক্সট ম্যাথ, সরি যেটা বলছিলাম ডিউ পয়েন্ট নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, রিলেটিভ হিউমিডিটি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা, তার আগে আমরা স্যাচুরেটেড ভেপার প্রেশার নিয়ে একটু কথা বলি, আর আনস্যাচুরেটেড ভেপার প্রেশার এটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? ওকে, স্যাচুরেটেড ভেপার প্রেশার এটা কি, আর আনস্যাচুরেটেডটা কি? ভেপার প্রেশারটা কি? মনে করো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে কিছু সিলিন্ডারটার লিড, তো এখানে ওয়াটার লেভেল আছে, এতটুকু ওয়াটার আছে। তুমি কি করলা, তুমি যদি এখন এখানে হিট দাও, তুমি যদি এখানে এখন হিট দাও তাহলে কি হবে, এখানে ভেপার গুলা এখানে জমা হবে, তাই না? ওয়াটার গুলো থেকে ভেপার কনভার্ট হয়ে এখানে কি করতে থাকবে, ছোট ছোট করতে থাকবে। তখন এই ভেপার গুলা আমাদের এই চারপাশে কন্টেনার উপর বা কন্টেনার উপর যে পরিমাণে একটা প্রেসার ক্রিয়েট করবে সেটা হচ্ছে কি আমরা কি বলবো, ভেপার প্রেসার। বাট এই ভেপার প্রেসার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে গিয়ে কি আনস্যাচুরেটেড। এখন যতটুকু এখানে ফাঁকা জায়গা আছে, এই পানির উপরে যতটুকু ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা যতটুকু আছে ওর একটা ক্যাপাসিটি থাকে, যে এই ফাঁকা জায়গাতে সে এতগুলা ভেপার জায়গা দিতে পারে। মনে করো সে হচ্ছে গিয়ে এখানে যতটুকু গ্যাপ আছে বা এমটি স্পেস আছে, এই এমটি স্পেসে সে 500 ভেপার সে কি করতে পারে, প্লেস দিতে পারে।
কত দিতে পারে 500, মানে 500টা ভেপার, 500 ভেপার এখানে জায়গা নিতে পারে বা থাকতে পারে বা ধারণ করতে পারে, তার ক্যাপাসিটি আছে। ওকে, বাট 500 ভেপার যদি ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 500 ভেপার আমি লিখে ফেললাম, এটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে 500 ভেপার। এখন এই এমটি স্পেসে যদি 500 ভেপার দ্বারা পুরোপুরিভাবে ক্যাপাসিটি ফিল আপ হয়ে যায়, তখন এই ভেপার গুলা এই কন্টেনারের উপর যে পরিমাণে প্রেসার ক্রিয়েট করবে এটাই হচ্ছে গিয়ে স্যাচুরেটেড ভেপার প্রেসার। বুঝতে পেরেছো? আর যদি ক্যাপাসিটি ফিল আপ না হয়, তাহলে যে প্রেসার ক্রিয়েট করবে ভেপার গুলা, যে প্রেসার ক্রিয়েট করবে সেটা হচ্ছে গিয়ে কি আনস্যাচুরেটেড ভেপার প্রেসার। মানে ব্যাপারটা হচ্ছে একটা স্পেসে ভেপার যদি একটা স্পেসে ভেপার একটা স্পেস যতটুকু প্লেস অতটুকু প্লেস যদি ভেপার দ্বারা ক্যাপাসিটি ফিল আপ হয়ে যায়, তখন আমি বলবো ওই প্লেসটা ভেপার দ্বারা স্যাচুরেটেড হয়ে গেছে। আর যদি ক্যাপাসিটি ফিল আপ না হয়, যতটুকু স্পেস আছে ততটুকু স্পেস যদি ভেপার দ্বারা ক্যাপাসিটি ফিল আপ না হয়, তাহলে আমরা বলবো ওই স্পেসটা আনস্যাচুরেটেড অবস্থায় আছে বা ওই স্পেসটা আনস্যাচুরেটেড আছে। তো যখন ক্যাপাসিটি ফিল আপ হয়ে যাবে স্যাচুরেটেড বলবো, আর স্যাচুরেটেড হয়ে গেলে আমরা বলবো ওই স্যাচুরেটেড হয়ে গেলে তখন ওয়াটার ভেপার গুলো যে পরিমাণে প্রেসার ক্রিয়েট করবে এটাই হচ্ছে গিয়ে স্যাচুরেটেড ভেপার প্রেসার। আর যদি ক্যাপাসিটি ফিল আপ না হয়, তাহলে আমি কি বলবো আনস্যাচুরেটেড ভেপার প্রেসার। বুঝতে পেরেছো? এখন ইয়েস স্যার। স্যার মন যে ক্যাপাসিটি থেকে স্যার তো বেশিও হতে পারে, হ্যাঁ যতটুকু ক্যাপাসিটি দেওয়া আছে ক্যাপাসিটি। হ্যাঁ ক্যাপাসিটি কম বেশি হতে পারে। এখন ক্যাপাসিটি কিসের উপর ডিপেন্ড করে এটা আমি বলবো, কেমন? আচ্ছা, ক্যাপাসিটি কত 500 ভেপার। এখন মনে করো এট দিস টাইম, এট প্রেজেন্ট 300 ভেপার এখানে আছে। ওকে, এখন কতগুলো আছে? 300 ভেপার প্রেজেন্ট আছে। তাহলে আমি কি বলবো, এটাকে স্যাচুরেটেড ভেপার প্রেসার বলবো নাকি আনস্যাচুরেটেড বলবো? আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড। বুঝতে পেরেছো? ওকে, এই হচ্ছে কি আমাদের স্যাচুরেটেড ভেপার প্রেসার এন্ড আনস্যাচুরেটেড ভেপার প্রেসার একটু কথাবার্তা যা বললাম। এন্ড আনস্যাচুরেটেড ভেপার প্রেসারের সাথে একটা গ্রাফ আছে, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে গিয়ে প্রেসার। প্রেসারটা হচ্ছে এরকম হয়, এই পয়েন্টগুলো ডিভাইড করি এ বি, আর এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট। এ বি যে সেগমেন্টটা এটা হচ্ছে স্যাচুরেটেড। স্যার হ্যাঁ বলো। ভেপার ভেপার প্রেসার ডেফিনেশন কি এটাই ছিল না যে স্যার ক্যাপাসিটি অফ সামথিং স্যার? না, ভেপার প্রেসার ডেফিনেশন ছিল এরকম যে আমরা ওয়াটার থেকে যখন ভেপার গুলো কনভার্ট হবে তখন ভেপার গুলো আমার চারপাশে কন্টেনার উপর যে পরিমাণ অ্যামাউন্ট অফ প্রেসার দেবে এটা হচ্ছে ভেপার প্রেসার। ওকে, আচ্ছা এটাই জি। ছিল। আচ্ছা, এখানে প্রেসারের সাথে ভলিউমের একটা গ্রাফ প্লট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে গিয়ে তোমার এবি যে পোর্শনটা, এবি পোর্শনটা হচ্ছে স্যাচুরেটেড এর জন্য, স্যাচুরেটেড ভেপার প্রেসার। আর বিসি পোর্শনটা হচ্ছে গিয়ে আনস্যাচুরেটেড ভেপার প্রেসার, বিসি পোর্শনটা। কারণ এবি পোর্শনে হচ্ছে গিয়ে প্রেসারটা ফিল আপ হয়ে যায়, স্যাচুরেটেড ভেপার প্রেসার হচ্ছে গিয়ে ভেপার দ্বারা কোনো একটা প্লেস ফিল আপ হয়ে যায়। তখন দেখা যায় ভলিউম অল্প অল্প করে বাড়তে থাকলেও প্রেসারটা আর কমে না, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ভলিউমের একটা ফিক্সড ভ্যালু পর্যন্ত, একটা ফিক্সড লেভেল পর্যন্ত তুমি ভলিউম যতই বাড়াও না কেন প্রেসারটা হচ্ছে আর বাড়েও না কমেও না, প্রেসারটা ফিক্স থাকে। এরপর একটা ওই লেভেলে বাহিরে চলে গেলে তুমি যতই ভলিউম বাড়াইতে থাকবে প্রেসারটা ততই কমতে থাকবে। তো স্যাচুরেটেড ভেপার প্রেসারের জন্য তুমি প্রেসারের সাথে ভলিউমের গ্রাফটা পাবা এক্স্যাক্টলি এরকম একটা স্ট্রেট লাইন পাবা। আর আনস্যাচুরেটেড জন্য পাবা হচ্ছে গিয়ে এরকম পাবা। বুঝতে পারছো? আর তুমি দেখতে পাচ্ছ প্রেসারের সাথে ভলিউমের যে গ্রাফটা, আনস্যাচুরেটেড ভেপার প্রেসারের জন্য হচ্ছে গিয়ে বয়েলস এন্ড চার্লসের ল ফলো করে চলবে। আনস্যাচুরেটেড ভেপার প্রেসার গুলো হচ্ছে বয়েলস এন্ড চার্লসের ল ফলো করে চলবে, কিন্তু স্যাচুরেটেড ভেপার প্রেসার গুলো এরা বয়েলস ল চার্লস ল ফলো করবে না। বুঝতে পেরেছো? ফলো করবে না। তারপর আবার কি, তুমি মনে করো তোমার কাছে একটা ভেপার কন্টেনার আছে, সেখানে আনস্যাচুরেটেড অবস্থায় আছে, তুমি ভলিউম কমিয়ে সেটাকে স্যাচুরেট করতে পারো। আর যদি তোমার কাছে স্যাচুরেটেড ভেপার প্রেসার থাকে, স্যাচুরেটেড অবস্থায় থাকে, তুমি সেটাকে ভলিউম বাড়িয়ে সেটাকে কি করতে পারো, আনস্যাচুরেট করতে পারো। কারণ ভলিউম বাড়াতে থাকলে একসময় স্যাচুরেটটা আনস্যাচুরেটেড হয়ে যাবে। আর আনস্যাচুরেটেড ভলিউমটা কমাইতে থাকলে একসময় আনস্যাচুরেটেড ভেপার প্রেসারটা কি হয়ে যাবে, স্যাচুরেটেড প্রেসার পেপারে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো স্যাচুরেটেড ভেপার প্রেসার আর আনস্যাচুরেটেড ভেপার প্রেসার নিয়ে কি কনসেপ্ট ক্লিয়ার? জি
ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবার স্যার আমরা স্যাচুরেটেড ভেপর প্রেসারটাও তো স্যার তাহলে স্যার এক প্রকার আইডিয়াল গ্যাস না, যেহেতু স্যার ফলো করতেছে না। অ্যাকচুয়ালি ভেপারটাও নিজে তো কোনো গ্যাস না, ব্যাপারটা ও হচ্ছে গিয়ে আচ্ছা, ইয়েস ওই স্যার। বয়েলসের লটাকে ফলো করে। স্যাচুরেটেড অবস্থায় যখন থাকে তখন ভেপার গুলা বয়েলসের লটাকে ফলো করে, বাট ওই ফর্মুলাটা শুধুমাত্র গ্যাসের জন্যই, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, আচ্ছা ইয়েস। আচ্ছা। অ্যান্ড আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা যেটা পড়বো এখন সেটা হচ্ছে কি, আমরা ডিউ পয়েন্টটা পড়বো। ডিউ পয়েন্ট পড়ার আগে আমরা সেটা জেনে নেব, সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচারের সাথে, রিলেটিভ হিউমিডিটি। হ্যাঁ, টেম্পারেচারের সাথে ক্যাপাসিটিটা ম্যাটার করে। ঠিক আছে, কিরকম ম্যাটার করে দেখো, কোন একটা প্লেসে যদি টেম্পারেচার বাড়তে থাকে তাহলে ওই প্লেসের ক্যাপাসিটি বাড়তে থাকে। কিসের ক্যাপাসিটি? ভেপার ক্যাপাসিটি। ভেপার প্লেস করার ভেপার 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 ক্যাপাসিটি আমি লিখছি, বাট কিসের? টেম্পারেচার রাইজ করলে, টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তাহলে ভেপার গুলাকে ওই প্লেসে ক্যাপাসিটি বাড়তে থাকবে, বুঝতে পেরেছো? টেম্পারেচার যত বাড়তে থাকবে ওই প্লেসের ক্যাপাসিটি কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তোমার ধরো একটা কন্টেনার আছে, বা তোমার রুম, তুমি মনে করো একটা রুমে, এখন যে রুমে আছো এই রুমে ধরো ক্যাপাসিটি হচ্ছে গিয়ে, ভেপার ক্যাপাসিটি থাকতে পারবে মনে করো 1000। এখন রুমের টেম্পারেচার মনে করো 27 ডিগ্রি আছে, সেলসিয়াস আছে। তুমি মনে করো টেম্পারেচার হঠাৎ করে এখন রাইজ করে 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তখন ভেপার প্রেশারও এই 1000 থাকবে না, ক্যাপাসিটি আর 1000 থাকবে না, ক্যাপাসিটি তখন আরো বেড়ে যাবে, বুঝতে পেরেছো? আর যদি টেম্পারেচার কমে যায় তাহলে ওয়াটার ভেপার ভেপার গুলাকে প্লেস দেওয়ার ক্যাপাসিটিও কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, বুঝতে পেরেছো? কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের উপর ফলো করে না, এটা হচ্ছে র্যান্ডম। মানে ক্যাপাসিটি বাড়াইলে, টেম্পারেচার কমালে ভেপার ক্যাপাসিটি হচ্ছে কি, ভেপার ক্যাপাসিটি মানে হচ্ছে রুমে কতগুলো ভেপার থাকতে পারবে, এই ক্যাপাসিটিটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে, বুঝতে পেরেছো? টেম্পারেচার বাড়লে, এক্সপেরিমেন্টালি আর কি একটু, হ্যাঁ মানে স্যার এক্সপেরিমেন্টালি আর কি এগুলা স্যার দেখা হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ এক্সপেরিমেন্টে দেখা গেছে, কিন্তু ম্যাথমেটিক্যালি এখনো কোনো ইকুয়েশনে নাই যে টেম্পারেচার এরকম বাড়লে ভেপার ক্যাপাসিটি কতটুকু বাড়বে, এরকম কোনো ইকুয়েশনে যেতে পারে না, কারণ এখানে অনেক কিছু প্যারামিটার উপর ডিপেন্ড করে, প্রেসার, ভলিউম, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আর যদি টেম্পারেচার কমে তাহলে ভেপার ক্যাপাসিটিও কি, ভেপার ওই কোন একটা প্লেসে ভেপার প্লেস দেওয়ার ক্যাপাসিটিও কি আস্তে আস্তে কমতে থাকবে, বুঝতে পেরেছো? ওকে, এটা আমরা বুঝতে পারলাম। এখন মনে করো তোমার কাছে একটা চার্ট আছে, ঠিক আছে? চার্ট কি রকম আছে? চার্ট আছে, তুমি মনে করো এখন যেই রুমে আছো এই রুমটা হচ্ছে এত বড়, এখানে কিছু ভেপার চারপাশে ঘোরাফেরা করছে, ওকে? এখন কতগুলো ভেপার আছে তোমার এই রুমে এখন এট প্রেজেন্ট এখানে কতগুলো ভেপার আছে মনে করো 250টি, আমি বাংলাতেই লিখি কেমন, এতটি ভেপার আছে। কতটি আছে? 250, এতগুলো ভেপার এখন তুমি এখন যে রুমে আছো এই রুমে আছে। আর এই রুমের টেম্পারেচার এখন হচ্ছে কি, এই রুমের টেম্পারেচার হচ্ছে এট দিস মোমেন্ট 30 ডিগ্রি সেলসিয়াস, ওকে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন। এখন তোমার কাছে একটা চার্ট আছে, কি রকম চার্ট? তোমার কাছে একটা চার্ট আছে, তুমি চার্টটা এনি হাউ পেয়েছো। চার্টে তুমি দেখেছো যে 30 ডিগ্রি সেলসিয়াসে তুমি এখন যেই রুমে আছো এই রুমের জন্য তোমার কাছে আগে থেকে একটা চার্ট ছিল। আর ভেপার ক্যাপাসিটি অবভিয়াসলি প্লেসের উপর ডিপেন্ড করে। রুম যদি প্লেস যদি ম্যাটার করে, ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট ধরনের ভেপার ক্যাপাসিটি হবে। তুমি একটা ছোট রুমে এক্সপেরিমেন্ট করলে ভেপার ক্যাপাসিটি যেরকম হবে, আর একটা বড় রুমে এক্সপেরিমেন্ট করলে ডেফিনেটলি ভেপার ক্যাপাসিটি কি হবে, বেশি হবে। বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি? জি স্যার। ইয়েস। ক্লিয়ার? তোমার কাছে মনে করো এটা একটা ছোট একটা রুম, আর এটা হচ্ছে বিশাল বড় একটা রুম। এই রুমের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এই রুমের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোন রুমের ক্যাপাসিটি বেশি হবে ভেপারে? ডেফিনেটলি বড় রুমের ক্যাপাসিটি বেশি হবে, ছোট রুমের ক্যাপাসিটি কি হবে, কম হবে। সিম্পল, আমাদের কমন সেন্স তাই বলে। বাট আমার কাছে একটা, তোমার কাছে মনে করো একটা চার্ট আছে, এই চার্টটা হচ্ছে তুমি আগে থেকে এনিহাও এক্সপেরিমেন্ট করে পেয়েছো। কিরকম পেয়েছো? যে যখন রুমের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে গিয়ে সাপোজ 500, এতটি ভেপার। টেম্পারেচার হচ্ছে যখন 27 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন মনে করো ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 400।
আবার ক্যাপাসিটি যখন 25 ডিগ্রি, টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন ক্যাপাসিটি হচ্ছে গিয়ে মনে করো 320। আবার টেম্পারেচার যখন 323 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন মনে করো ভেপার ক্যাপাসিটি 290, এতটি। আর হচ্ছে গিয়ে টেম্পারেচার যখন মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস থাকে তখন ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 250। ওকে, এতটি ভেপার ক্যাপাসিটি তোমার আগে থেকে এক্সপেরিমেন্ট করা ছিল, এই চার্টটা তোমার কাছে মনে করো আগে থেকে আছে। এখন তুমি কি কোন দেখলা? একটা স্পেসিফিক ভলিউমে। হ্যাঁ, তোমার রুমে, এটা তো তোমার নিজের রুমের, এটা তো তোমার নিজের রুমের ডেটা, আরেক রুমের জন্য আরেকটা ডিফারেন্ট হবে। ওকে, আচ্ছা। ওকে এখন তোমার রুমে কতগুলো প্রেজেন্ট কতগুলো আছে ভেপার? 250, এতগুলো ভেপার আছে। রুমের টেম্পারেচার কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তো তোমার রুমে 30 ডিগ্রি সেলসিয়াসে ভেপার কতগুলো থাকতে পারে? ক্যাপাসিটি কত? 250। প্রেজেন্ট আছে তো 250, ক্যাপাসিটি কত? 500। ক্যাপাসিটি 500। তাহলে তুমি কি বলতে পারবা তোমার রুম কি স্যাচুরেটেড আছে নাকি আনস্যাচুরেটেড আছে? আচ্ছা স্যার, ইয়েস স্যার, আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড আছে। তুমি কি করলা? এসি অন করলা, ঠিক আছে? তুমি তোমার রুমের এসি অন করলা, এসি অন করে রুমের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছো। এখন প্রেজেন্ট টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস। এখন কি আমি কি বলবো, স্যাচুরেটেড আছে নাকি আনস্যাচুরেটেড আছে? স্যার আনস্যাচুরেটেড আছে। আনস্যাচুরেটেড আছে, তাই না? ওকে, তুমি টেম্পারেচার আরো কমাচ্ছ, 25 ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন তখনও স্যার আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড আছে। তুমি টেম্পারেচার কমিয়ে মনে করো 23 ডিগ্রি সেলসিয়াস করলাম, এখন তাহলেও স্যার আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড আছে। তুমি মনে করো টেম্পারেচার কমিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস করলা, তাহলে স্যার স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড হয়ে গেল। তার মানে কি, রুমে তুমি দেখতে পাচ্ছ যে টেম্পারেচার কমাচ্ছ, তুমি আস্তে আস্তে কমিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস করে ফেলা। তার মানে কি 20 ডিগ্রি সেলসিয়াস করার পর রুমে যতটুকু ক্যাপাসিটি কমে গেছে। হ্যাঁ, ক্যাপাসিটি আগে যতটুকু ছিল অতটুকুই মানে ওই যতটুকু ছিল অতটুকু দ্বারাই তুমি রুমটাকে স্যাচুরেট করতে পেরেছো টেম্পারেচার কমিয়ে, রাইট? তার মানে কি টেম্পারেচার কমিয়ে একটা ওয়েদারে যতটুকু টেম্পারেচার কমে গেলে একটা ওয়েদারে যতটুকু ভেপার প্রেজেন্ট থাকে, ওই প্রেজেন্ট ভেপার দিয়েই আমরা ওই ওয়েদারটাকে স্যাচুরেটেড করতে পারি। কিভাবে? টেম্পারেচারটাকে কমিয়ে। বুঝতে পেরেছো? এখন কোনো একটা ফিক্সড প্লেসের যতগুলা ভেপার প্রেজেন্ট থাকে, যেই টেম্পারেচারে প্রেজেন্ট ভেপার দ্বারা ওই প্লেসটা স্যাচুরেটেড হয়ে যায়, ওই টেম্পারেচারটাকে বলা হয় ডিউ পয়েন্ট। তাহলে এখানে ডিউ পয়েন্ট কত? 20 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো? মানে আমি স্যার যে টেম্পারেচারটা স্যার আনার পরে হচ্ছিল স্যাচুরেটেড হয়ে যাবে, সেই টেম্পারেচারটাই হচ্ছিল স্যার ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট মানে কোন একটা ফিক্সড প্লেসের যেই টেম্পারেচার কোন একটা ফিক্সড প্লেসে যতগুলা ওয়াটার ভেপার প্রেজেন্ট আছে, ওই ওয়াটার ভেপার গুলা ওই প্লেসে যেই টেম্পারেচারে হচ্ছে গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে, ওই টেম্পারেচারকে বলা হয় কি 20 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে কি ডিউ পয়েন্ট। এই 20 ডিগ্রি সেলসিয়াসটাকে বলা হচ্ছে। এখন মনে করো আমার প্রেজেন্ট আছে কত? 250টি। আমি দেখেছি 250 যে প্রেজেন্ট থাকে ওয়াটার ভেপার থাকে, এটা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হয়, ক্যাপাসিটি ফিল আপ হয়ে যায় বা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তার মানে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে প্রেজেন্ট যতটুকু প্রেজেন্ট আছে। তাহলে এইখানে আমি কি বলতে পারবো, এই রুমের ডিউ পয়েন্ট কত? 20 ডিগ্রি সেলসিয়াস। এখন মনে করো তোমার পাশে আরেকটা রুম আছে, ঠিক আছে? এই রুমটার সাইজে আরেকটু বড়। এই রুমে ভেপার আছে, প্রেজেন্ট আছে কত? 290টি, 290 এতগুলো ভেপার আছে। তাহলে এই রুমটা কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্যাচুরেটেড হয়ে যাবে? 23 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই রুমের ডিউ পয়েন্ট কত? 23 ডিগ্রি সেলসিয়াস। আর এই রুমের ডিউ পয়েন্ট কত? 20 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো কি বললাম? ইয়েস স্যার। প্রেজেন্ট ভেপার যেই টেম্পারেচারে প্রেজেন্ট ভেপার গুলা ওই রুমে কি হয়ে যায়, ক্যাপাসিটি বা স্যাচুরেটেড হয়ে যায়, ওই টেম্পারেচারকে বলা হয় কি ডিউ পয়েন্ট। তোমার কাছে মনে করো আরো একটা লিস্ট আছে, লিস্টে তুমি পেয়েছো 18 ডিগ্রি সেলসিয়াসে ক্যাপাসিটি হচ্ছে 230,
কতটি? 230। তুমি এখন কি করলা, তুমি তোমার রুমে কতগুলো ভেপার আছে? 250টি। এখন তুমি কি করলে, টেম্পারেচার কমিয়ে 18°C করে ফেললাম। তখন তুমি দেখলা 18°C 230টি এই রুমে থাকতে পারে, বা এক্সট্রা কতগুলো আছে? স্যার এক্সট্রা আরো 20টা আছে। এক্সট্রা আরো 20টা আছে। এই 20টা ভেপার কি করবে? ওর তো জায়গা নাই, রুমে স্যার ক্যাপাসিটি ওরা নাই। ওরা তো এক্সট্রা মনে হয় স্যার প্রেসার দিতে পারে স্যার। না, স্যাচুরেটেড হয়ে গেলে আর জায়গা দিতে পারবে না কোনোভাবে, ওই এয়ারে নতুন করে আর ভেপার জায়গা নিতে পারবে না। তখন কি করে, আমি যখন এসি রিমোট অন করে টেম্পারেচার কমেছি, এসি যখন অন থাকে তখন কি থাকে, রুমের দরজা জানালা এগুলা অফ করা থাকে, বন্ধ থাকে। তখন কি করে, এয়ার কন্ডিশন কি করে, ওই এক্সট্রা যে 20 ভেপার প্রেসার আছে ওটাকে কম্প্রেস করে টেনে নিয়ে ওটাকে কম্প্রেস করে লিকুইডে কনভার্ট করে বাইরে কনভার্ট করে দেয়। দেখো না, এসি রিমোট, এসির ব্যাক দিয়ে, এসির বাইরে দেখবে একটা পাইপ দিয়ে কি পানি পড়তে থাকে না? ওই পানিগুলো কোত্থেকে স্যার আসে? এসি এসির পানি স্যার তাহলে এখান থেকে আসে। এভাবে আছে? হ্যাঁ, ওয়াটার ও আচ্ছা রুমে এখান যে এক্সট্রা যে ভেপার গুলা থাকে, তুমি যখন ডিউ পয়েন্ট থেকে কমে যাবা, রুমের টেম্পারেচার তো ডিউ পয়েন্ট কোনো একটা আছে, তুমি সেটা জানো না। তুমি যখনই হচ্ছে ডিউ পয়েন্ট থেকে টেম্পারেচার কমে যাবা, তখন হচ্ছে ওই এক্সট্রা ভেপার গুলাকে এসি টেনে নিয়ে, ওর ভেতরে একটা কম্প্রেসার থাকে, কম্প্রেসার কি করে, ওইটাকে পানিতে কনভার্ট করে, প্রেসার ক্রিয়েট করে। ওয়াটার যখন ভেপার গুলো এক্সট্রা প্রেসারের কারণে একটা ওয়াটারে কনভার্ট হয়ে যায়, তখন ওই ওয়াটার গুলো পাইপ দিয়ে বাইরে ফেলে দেয়। বুঝতে পেরেছো? এইখান থেকে ডিউ পয়েন্ট কি ওইটা না স্যার? ইয়েস এই স্যার। মানে স্যার ডিউ পয়েন্ট কি ওই ওই পার্টিকুলার টেম্পারেচার স্যার, যখন স্যার ওই স্যাচুরেটেড মানে স্যাচুরেটেড ভ্যাপার প্রেসার দেয় এরকম কিছু? ডিউ পয়েন্ট আমি বললাম, রুমে যতগুলা ভেপার প্রেজেন্ট আছে, তুমি টেম্পারেচার কমাইতে থাকলে একটা, যে টেম্পারেচারে প্রেজেন্ট ওয়াটার ভেপার দ্বারা ওই রুমটা স্যাচুরেটেড হয়ে যাবে, ওই টেম্পারেচারটাকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট। ওকে, ওই ডিউ টেম্পারেচারটাকে বলা পয়েন্ট তো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে সব সময়, মানে একটা স্যার ইয়ে ফিক্সড সব প্লেসের ইয়ে জন্য, একটা ঠিক ফিক্সড ইয়েস স্যার। প্লেসের জন্য। হ্যাঁ, তখন দেখবা, এই যেমন ধরো আমাদের উইন্টারে কি হয়, আর তোমার যদি এসি যদি না থাকে, টেম্পারেচার যদি ন্যাচারালি কমতে থাকে, তখন হচ্ছে গিয়ে তুমি যখন ডিউ পয়েন্ট থেকে কম টেম্পারেচার হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে কি করে, ওই ওয়েদারে যে এক্সট্রা ভেপার গুলো থাকে, ওয়াটার ভেপার গুলো, ওগুলো ডিউ হিসেবে আমাদের মাটিতে এসে পড়ে, ওইটাকে আমরা ফগ আচ্ছা বলে স্যার, থাকি। হ্যাঁ, বলো। আচ্ছা ধরেন স্যার শীতকালের মধ্যে স্যার ডিউ পয়েন্ট ধরেন স্যার 25°C আছে, ঠিক আছে স্যার? হুম। এখন স্যার রুমের দরজা জানলা সব বন্ধ করে স্যার, অনেকক্ষণ বন্ধ স্যার, অনেক সময় স্যার টেম্পারেচার বাড়তে আছে স্যার, গরম হইতে হইতে স্যার রুমের হুম। ভিতরে স্যার বন্ধ হুম। থাকে। ক্যাপাসিটি তখন বাড়তে যদি থাকবে, স্যার ক্যাপাসিটি বাড়তে থাকবে। মানে তখন যদি স্যার, আচ্ছা আচ্ছা জি স্যার ঠিকই বলছেন। ক্যাপাসিটি বাড়তে তেমন থাকবে, কি ডিউ ধরেন? ডিউ জি স্যার পয়েন্টও, ক্যাপাসিটি বাড়ছে। ক্যাপাসিটি বাড়তে থাকবে, ডিউ পয়েন্টও বাড়তে থাকবে। জি বুঝতে স্যার। পারছো? উইন্টারে কি হয়, দিনের বেলা অনেক টেম্পারেচার থাকে, দিনের বেলা টেম্পারেচার থাকে, তো আস্তে আস্তে যখন বিকেলের পর টেম্পারেচার আস্তে আস্তে যখন কমতে থাকে, এই যে টেম্পারেচার যখন কমতে থাকে, আর ওয়েদারে যে ভেপার গুলো আছে, এটা সারাদিন হচ্ছে গিয়ে ভেপার হচ্ছে ওয়াটার থেকে, ভেপারে ওয়েদারে চারপাশে ভেপার গুলো ঘোরাফেরা করতে থাকে। তো টেম্পারেচার যখন বিকালের পর আস্তে আস্তে কমতে থাকে, তখন ক্যাপাসিটি কমে যায়, আস্তে আস্তে ক্যাপাসিটি কমে যায়। তখন ওই ভেপার গুলো তখন কি করে, ওরা দেখতেছে যে জায়গা কমে যাচ্ছে, ক্যাপাসিটি কমে যাচ্ছে, তখন সন্ধ্যার পর থেকে ওই ভেপার গুলো ডিউ হিসেবে আমাদের ফগ হয়ে আমাদের ফ্লোরে পড়ে বা আমরা মাটিতে পড়ে। তখন হচ্ছে আমাদের ফগ পড়ে, মানে ডিউ পয়েন্ট থেকে যখনই হচ্ছে গিয়ে টেম্পারেচার যখন ডিউ পয়েন্ট থেকে নিচে নেমে যাবে, তখনই হচ্ছে গিয়ে প্রেসার ফগ পড়া শুরু করবে। বুঝতে পেরেছো এখন ডিউ পয়েন্ট মানে কি? ডিউ পয়েন্ট মানে কি স্যার? শিশির? ডিউ পয়েন্ট মানে তো শিশির কেন হবে? ডিউ পয়েন্ট মানে হচ্ছে টেম্পারেচার, ডিউ পয়েন্ট ইজ এ কাইন্ড অফ টেম্পারেচার, যেমন মেল্টিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট না স্যার আছে। এমনি স্যার, আমি এমনি বললাম স্যার, আপনি বললেন না স্যার ওই যে ফগ পরে ডিউ। হ্যাঁ, ডিউ পয়েন্ট হচ্ছে গিয়ে যে টেম্পারেচারে প্রেজেন্ট ওয়াটার ভেপার দ্বারা কোন একটা ফিক্সড এরিয়া স্যাচুরেটেড হয়ে যাবে, ওই টেম্পারেচারটাকে বলা হবে ডিউ পয়েন্ট। বোঝা গেছে? জি স্যার। ওকে, এই হচ্ছে কি আমরা ডিউ পয়েন্ট নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা যেটা পড়বো, রিলেটিভ হিউমিডিটি নিয়ে একটু পড়াশোনা করবো। হোয়াট ইজ রিলেটিভ হিউমিডিটি? ডিউ পয়েন্ট পারবা তো এখন থেকে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এগুলো নিয়ে আর একটু মনোযোগ দিয়ে বইটা ভালো মতো করে পড়তে হবে। বাংলা ইংলিশ যা বই আছে সবই পড়বা, যে কোনো বই পড়বা, নেট ঘাটাঘাটি করবা, যেটাই করো না কেন কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, দেখবা আর ভুল হবে না। ওকে, রিলেটিভ হিউমিডিটি কি? রিলেটিভ হিউমিডিটি আমরা একটু দেখে আসি।
রিলেটিভ হিউমিডিটিটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করি। এটা কি বলি? এটা বলতে স্যাচুরেটেড ভেপার প্রেসার অ্যাট ডিউ পয়েন্ট, আর এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার অ্যাট রুম টেম্পারেচার ইন্টু কত? 100%। 100, ওকে, ওই জন্যই তো নাম স্যার রিলেটিভ না 100% এই জন্য। হ্যাঁ, স্যাচুরেটেড ভেপার প্রেসার অ্যাট ডিউ পয়েন্ট, আর বলে দিয়েছে স্যাচুরেটেড ভেপার প্রেসার অ্যাট রুম টেম্পারেচার ইন্টু কত? 100%। সো আমরা ক্যাপিটাল আর স্যাচুরেটেড ভেপার প্রেসার ডিউ পয়েন্টে স্যাচুরেটেড ভেপার প্রেসারকে স্মল এফ দিয়ে এক্সপ্রেস করা হয়, আর রুম টেম্পারেচারে স্যাচুরেটেড ভেপার স্যার প্রেসারকে ক্যাপিটাল ক্যাপিটাল এফ দিয়ে এক্সপ্রেস করা হয় ইন্টু কত? ইন্টু হচ্ছে গিয়ে 100%। বুঝতে পেরেছো? এইভাবে আমরা এক্সপ্রেস করবো, এইভাবে আমরা ম্যাথগুলা রিলেটিভ হিউমিডিটি আমরা এইভাবে ক্যালকুলেশন করবো। তার মানে দেখতে পারলা যে রিলেটিভ হিউমিডিটি ক্যালকুলেশন করার জন্য আমাদের ডিউ পয়েন্ট কিন্তু জানতে হবে। ডিউ পয়েন্টে কত বা ডিউ পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা কিন্তু আমাদের জানা থাকা জরুরি, তা না হলে ডিউ কিন্তু পয়েন্ট না স্যার, ডিউ পয়েন্টটা আচ্ছা কথা হচ্ছে স্যার কোশ্চেনে তো স্যার অলওয়েজ স্যার প্রেসারটা দেওয়া থাকে স্যার বেশিরভাগ সময়, কিন্তু হুম, স্যার ডিউ পয়েন্ট কোনটা এটা জানা দরকার। হ্যাঁ, ডিউ পয়েন্টটা কোনটা সেটা আমাদের জানা দরকার, তা না হলে আমরা ম্যাথ করতে পারবো না। আর ডিউ পয়েন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয়? ডিউ পয়েন্ট হচ্ছে কি আমাদের ওই যে ড্রাই আর ওই অ্যান্ড, স্যার ভয়ঙ্কর ফর্মুলাটা স্যার। না, ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব থার্মোমিটার, ওয়েট বাল্ব থার্মোমিটার ইউজ করে আমরা ফর্মুলা ক্যালকুলেশন কিভাবে করব? θ1 মাইনাস থিটা ইকুয়ালস টু ক্যাপিটাল জি θ1 ইনটু মাইনাস থিটা 1 θ2, মাইনাস থিটা। θ2। আচ্ছা থিটা 2 জি স্যার। θ1 হচ্ছে গিয়ে ড্রাই বাল্ব, আর স্যার থিটা হচ্ছে স্যার ডিউ পয়েন্ট। হ্যাঁ, ড্রাই বাল্ব টেম্পারেচার বা ড্রাই বাল্ব থার্মোমিটার রিডিং। আর জি হচ্ছে স্যার গ্লাসিয়ার কনস্ট্যান্ট না কি হ্যাঁ জানি স্যার। হ্যাঁ হ্যাঁ, গ্লেসিয়ার কনস্ট্যান্ট। θ1 হচ্ছে ড্রাই বাল্ব থার্মোমিটার রিডিং, থিটা θ2 2 হচ্ছে ওয়েট হচ্ছে, বাল্ব। হ্যাঁ, ওয়েট বাল্ব থার্মোমিটার রিডিং। থিটাটা হচ্ছে কি আমাদের ডিউ পয়েন্ট, আর ক্যাপিটাল জি হচ্ছে গিয়ে গ্লেসিয়ার ফ্যাক্টর, কনস্ট্যান্ট না। আচ্ছা আসলে স্যার কনস্ট্যান্ট তো না, কারণ স্যার চেঞ্জ হয়। হ্যাঁ, গ্লেসিয়ার ফ্যাক্টর অ্যাট θ1। ঠিক আছে, দেখা যাবে মানে কি স্যার জি, ওই স্যার হ্যাঁ, স্যার ড্রাই বাল্বের যেটা জি ওইটাই তো হচ্ছে জি, ওইটাই জি তাই না? নিয়ে কাজ করতে হবে। এক্সামে আমাদের কোশ্চেনে θ1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জি এর ভ্যালু বলে দিবে, θ2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জি এর ভ্যালু বলে দিবে, বাট আমাদেরকে জি এর ভ্যালু θ1 এর জন্য যেটা সেটা নিয়ে কাজ করতে হবে। আর ড্রাই বাল্ব যেটা রিডিং এটাই হচ্ছে কি আমাদের রুম টেম্পারেচার, θ1 যেটা সেটাই হচ্ছে কি ড্রাই বাল্ব রিডিং, এন্ড ড্রাই বাল্ব রিডিং হচ্ছে কি আমাদের রুম টেম্পারেচার। এটা কিন্তু মনে রাখতে হবে। বুঝা গেছে? ড্রাই বাল্ব রিডিংটাই হচ্ছে কি আমাদের রুম টেম্পারেচার। তো এটা কি স্যার আবার ওই রিলেটিভ হিউমিডিটিতে কাজে লাগবে না স্যার কাজে লাগবে, তখন? হ্যাঁ, কাজে আসবে। ঠিক আছে, দেখা যাবে আমাদের সব বলে দিবে ড্রাই বাল্ব রিডিং এরকম, ওয়েট বাল্ব রিডিং এরকম, জি এর ভ্যালু এরকম, তারপর ম্যাথ করো। আমাদের বুঝে নিতে হবে যে স্যার ড্রাই বাল্ব যেটা রিডিং এটাই হচ্ছে কি আমাদের রুম টেম্পারেচার, আর থিটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে আমি থিটা পাবো, এটা হচ্ছে আমাদের ডিউ পয়েন্ট। হ্যাঁ ফাইজ বলো। স্যার আমার যে নেট কানেকশন চলে গিয়েছিল, যে আমি স্যার একটু আগে হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ দেখেছি তোমার মেসেজ দেখেছি। ওকে, সো আমরা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি এভাবে ক্যালকুলেশন করবো। স্যাচুরেটেড ভেপার প্রেসার এট ডিউ পয়েন্ট, স্যাচুরেটেড ভেপার প্রেসার এট রুম টেম্পারেচার ইন্টু 100%। আর এখানে লিখবো আর ইকুয়াল টু কত লিখবো? স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেসার এট ডিউ পয়েন্ট, আর ক্যাপিটাল এফটা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড ভেপার প্রেসার এট রুম টেম্পারেচার। আর আমরা ডিউ পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করব? ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব থার্মোমিটার, ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব থার্মোমিটার ইউজ করে আমরা ডিউ পয়েন্ট ক্যালকুলেশন করব। ফর্মুলাটা কি? θ1 মাইনাস থিটা ইকুয়ালস টু জি θ1 মাইনাস θ2। ওকে, θ1 কত? ড্রাই বাল্ব থার্মোমিটার রিডিং, ড্রাই বাল্ব থার্মোমিটার যে রিডিংটা এটাই হচ্ছে কি আমাদের রুম টেম্পারেচার। θ2 কত? ওয়েট বাল্ব থার্মোমিটার রিডিং।
থিটা কত, থিটাটা হচ্ছে ডিউ পয়েন্ট। ক্যাপিটাল জি কি, গ্লেসিয়ার ফ্যাক্টর অ্যাট থিটা 1। আমাদেরকে জি এর ভ্যালু থিটা 1 এর জন্য বলে দিবে কোশ্চেনে, থিটা 2 এর জন্য বলে দিবে, বাট আমরা জি এর ভ্যালু থিটা 1 এর জন্য ইউজ করব। বোঝা গেছে? পারবা তো ক্যালকুলেশন? জি স্যার। ওকে, এবার আমি লিঙ্কটা শেষ হয়ে গেলে তোমরা সাথে সাথে লিঙ্কে জয়েন করবা। আমরা নেক্সট যে কয়েকটা ম্যাথ করব, কয়েকটা ম্যাথ করে শেষ করব।